কেস খান বুঝতে পারছে তাকে কেন এই কাজটা করতে বলেছেন নুরুসফা, যদিও এটা ডিবির লোকজনের করার কথা, কিন্তু ও চাইছে দ্রুত ফল বের করে আনতে। আর যে লোককে ইন্টেরোগেট করতে হবে তিনি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, দেশের একজন প্রখ্যাত চিকিৎসক, বয়সে প্রবীণ। এই ভদ্রলোকের সাথে ক্ষমতার উচ্চ পর্যায়ের অনেকেরই সুসম্পর্ক রয়েছে। তাকে সাধারণ লোকজনের মতো হুমকি ধুমকি দিয়ে জেরা করা যাবে না, ভদ্রভাবে কথা আদায় করতে হবে। এদিকে ডিবিতে এমন কেউ নেই যে এই কাজটা ঠিক মতো করতে পারবে, তবে এক সময় ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় কেএস খান কারোর পেট থেকে কথা আদায় করার বেলায় বেশ দক্ষ হিসেবেই পরিচিত ছিল। সুতরাং সফার এই চাওয়াটা একদিক থেকে ঠিকই আছে। ডাক্তার আসকার ইবনে সাইদ নিজের ফ্ল্যাটের স্টাডি রুমে বসে থাকলেও একটু অস্বস্তিতে আছেন বলে মনে হলো। তার অভিজাত ভঙ্গিটি বেশ ভালোভাবেই ধাক্কা খেয়েছে। এক ধরনের উদ্বেগও দেখা যাচ্ছে ভদ্রলোকের মধ্যে। কেসকের কাছে এটা খটকা বলে মনে হলো। একজন অভিজ্ঞ সার্জন কেন এত সহজে ঘাবড়ে যাবে? তার নার্ভ তো বেশ শক্ত হবার কথা। জাওয়াদ নামের সফার সহকারী ছেলেটা ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। সে অপেক্ষা করছে কেএস খানের পদ্ধতি দেখার জন্য। এই লোকের এত সুনাম শুনেছে যে রীতিমতো কিংবদন্তি চরিত্র বলে মনে করে তাকে। এখন কিংবদন্তির কীর্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ সকাল থেকে কেএস খানের শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। বিকেলের দিকে আবার বাজে সর্দির আগমন ঘটেছে। রুমালটা দিয়ে নাক মুছল সে। সরি, বিব্রত হয়ে বলল এক সময়কার ডিবির তুকুর ইনভেস্টিগেটর। ইটস ওকে, ইটস ওকে। ডাক্তার আসকার ইবনে সাইদ বললেন, আপনার উচিত অ্যালার্জির ওষুধ খাওয়া, নইলে সর্দিটা বেশ ভোগাবে আপনাকে। রুমালটা পকেটে রেখে মুচকি হাসল কেএস খান। ওষুধ আমি খাই সবটাই, কোনোটাই বাদ দেই না, কিন্তু কাম হয় না। আমি হইলাম আপনার ওষুধের ব্ল্যাক হোল, যেটাই খাই সব ভেনিশ হয়ে যায়। তারপর হে হে করে হেসে ফেলল। ডাক্তারের চেহারা দেখে মনে হচ্ছে আর সবার মতো তিনিও মিস্টার খানকে জলভাষায় কথা বলতে দেখে অবাক হচ্ছেন। আপনার কি ক্রনিক্যাল ডিজিজ রয়েছে? ডাক্তারের মতো আচরণ করার চেষ্টা করলেন মিস্টার সাইদ। না না না, আমারটা একটু ক্রিটিক্যাল কইবার পারেন। তীর্যক হাসি দিল কেএস খান। কোনো পার্টিকুলার রোগে আমারে ভোগায় না, বলতে পারেন সব রোগী পালা কইরা আমারে ভোগায়। একটা যায় তো মনে করেন আরেকটা আইসা পড়ে। আবারও হাসলো সে, তবে নিঃশব্দে। ভ্রু তুললেন ডাক্তার। মানে? মানে খুব সোজা। গালচুল কালোর ডিবির সাবেক অফিসার। আমি মনে করেন প্রতিদিনই কোনো না কোনো রোগে ভুগি, তয় কোনোটাই বড় কিছু না, সবই সামান্য। যেমন ধরেন সর্দি, জ্বর, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। আপনার উচিত থরো চেক আপ করা। আমার পার্সোনাল ডাক্তার আছে, রেগুলার চেক আপও করি। উনি আপনার সমস্যাটা ধরতে পারছেন না? উনি কেন, কেউই আমার সমস্যা ধরতে পারে না। সবাই কয় আমার নাকি সব ঠিকঠাক চলে, কিন্তু কিন্তুটা কি? আর বাদ দেন আমার কথা, আপনার কথা বলেন। আমি কি বলবো? আপনারা আমার কাছে কি চান তাই তো বুঝতে পারছি না। খোদাদাদ শাহবাজ খান কয়েক মুহূর্ত চুপ থেকে কথাগুলো গুছিয়ে নিল। আসল কথায় যাওয়ার আগে আপনার একটু ক্লিয়ার কইরা নেই। নাকটা এবার হাত দিয়ে চুলকে নিল সে। আমি কইলাম মিসেস জুবিরির কেসটা নিয়ে তদন্ত করতেছি না, এইটা করতেছে ডিবির সিনিয়র ইনভেস্টিগেটর নুরুসফা। ডাক্তার একটু অবাক হলেন কথাটা শুনে, কিন্তু নিজেকে সংযত রাখলেন বাড়তি আগ্রহ দেখানো থেকে। আমি রিটায়ার্ড মানুষ, নতুন ইনভেস্টিগেটরকে একটু ক্রিমিনোলজি পড়াই আর কি। একটু থেমে আবার বলল সাবেক ডিবি কর্মকর্তা, এই নুরুসফা আমার কইল আপনার ইন্টারভিউটা যেন আমি নেই। বিষয়টা একটু ক্রিটিক্যাল তো,
তাই আর কি। ক্রিটিক্যাল কেন? ব্রুকুসকে জানতে চাইল ডাক্তার। সফা একটা কেস নিয়ে তদন্ত করতেছে, বুঝলেন? তদন্ত করতে গিয়া মুস্কান জুবেরিরে প্রাইম সাসপেক্ট হিসেবে পাইছে সে। মহিলারা অলরেডি ইন্টারোগেট করা হয়েছে, ওনার কাছ থেকে অনেক কিছু জানবার পারছে, মহিলা কিছু কথা স্বীকারও করছে আর কি। একটু থেমে সামনে বসা ডাক্তারের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। এখনো তার ইন্টারোগেশন চলতেছে, কিছু ইনফরমেশন মনে করেন ডাবল চেক করবার চাইতেছে সফা। এই কাজটার ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আর কি আপনার কাছে আসছি আমরা। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার আসকার। মুস্কানকে কি কেসে সন্দেহ করা হচ্ছে? কপাল চুলকালো কেএসকে। এইটা তো এখন ডিটেল বলা যাইব না। সংক্ষেপে মুস্কানের বিরুদ্ধে অভিযোগটা বলি আপনারে, শুনেন, তাইলে হয়তো সিচুয়েশনের গ্রেভিটিটা ধরবার পারবেন। ডাক্তারকে দৃষ্টির তীরবিদ করে রেখেছে সে। ৫ জন মানুষ হত্যার অভিযোগ আছে ওই ভদ্রমহিলার বিরুদ্ধে। লোক গোড়ানে নিয়া সে কি করছে সেটা শুনলে আপনার পিলা চমকায় যাইব। ডাক্তার আসকার একটু চমকে উঠলেন। মানে? সেইটা আপনার পরে বলবো, তার আগে আপনার বোঝা উচিত আমাদের কাছে মিথ্যা বললে কি হইতে পারে। নুরে সবাই একটু ঘাটতারা মানুষ। এই ৫ জন মানুষের হত্যার মামলায় আপনারাও জড়ায় ফেলবার পারে সে। অভিযোগ আনবো আপনি ইচ্ছা করে সত্য লোকাইছেন। এমন হইতে পারে সে দাবি করে বসলো আপনি মুস্কানের সাথে জড়িত। ডাক্তার ভয় না পাবার চেষ্টা করলেন। মুস্কানের শেষ ভিকটিমটা যে আসিল সে আবার প্রধানমন্ত্রীর অফিসের এক ক্ষমতাবান লোকের আপন ভাগিনা। মনে হইতাছে সে তার সর্বোচ্চ ক্ষমতা অ্যাপ্লাই করবো আর কি। এবার ডাক্তার ঠোক গিললেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি ভরকে গেছেন কথাটা শুনে। আদালতে আপনার এগেনস্টে অভিযোগ প্রমাণ হইব কি হইব না তা তো জানি না, তয় আপনার রেপুটেশন সে নষ্ট হইব তা বুঝবার পারছি আর কি। মাথা দোলালেন আসকার ইবনে সাইদ। কথাটার সাথে দ্বিমত পোষণ করে নাকি আক্ষেপে বোঝা গেল না। আস্তে করে মাথা নিচু করে রাখলেন তিনি। তাছাড়া আপনার হাসপাতালের অনেকেরই জিজ্ঞাসাবাদ করলেও অনেক কিছু জানা যাইব, কিন্তু আমি এইটা চাই না। এইটা করলে ব্যাপারটা সবাই জানি না যাইব। আমি জানি আপনি সবই জানেন, তাই ভাবলাম আপনার একটা চান্স দেওয়া দরকার। কি বলেন ডাক্তার সাহেব? স্থির চোখে চেয়ে রইলেন ডাক্তার আসকার, যেন কি বলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। এইসব ব্যাপারে যারে তারে জিজ্ঞাসাবাদ করলে খালি আপনিই না, আপনার ওই হাসপাতালের রেপুটেশনও নষ্ট হইব। যতদূর জানি আপনি আবার হাসপাতালের একজন পার্টনার। একটু থেমে ভদ্রলোকে আবারও দেখে নিল সে। কিন্তু আমি চাই আপনি এই জঘন্য কেসটা থেকে নিজেরা দূরে রাখেন। গভীর করে নিঃশ্বাস নিলেন ডাক্তার। মুস্কান কি বলেছে? অনেকটা অসহায়ের মতো জিজ্ঞেস করলেন তিনি। মাথা দুলিয়ে জবাব দিল কেএস খান। সরি, এইটা বলা যাইব না, টেকনিক্যাল সমস্যা আছে আর কি। কপালের বাম পাশটা হাত দিয়ে ঘষতে লাগলেন ভদ্রলোক। কেএস খান বুঝতে পারল ডাক্তার এখন চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়ে আছেন। তাকে একটা পথ বেছে নিতে সাহায্য করা দরকার, আর সেই পথটা অবশ্যই সঠিক পথ। একটা কথা বলি, সহমরণে যায় না ডাক্তার, আস্তে করে বলল কেএসকে। যে মারা যায় তার লগে কেউ সহমরণে গেলেও মৃত ব্যক্তির কইলাম কোনো লাভ হয় না। সহমরণে যে যায় তারই আসল ক্ষতি হয়। ডাক্তার আসকার ফেল চোখে চেয়ে রইলেন। আপনার জন্য কাজটা কিন্তু খুবই সহজ। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ভদ্রলোক। এই বিরাট ঝামেলা থেকে নিজেরা পুরোপুরি দূরে রাখতে চাইলে খুব সহজেই সেটা আপনি করতে পারেন। সত্যিটা বইলা দেন, আলটিমেটলি এটা আপনি লুকায় রাখতে পারবেন না। ঘটনাটা অনেকেই জানে। মাথা নেড়ে সাই দিলেন ডাক্তার। জাওয়াদের চোখে মুখ উজ্জ্বল করে উঠল। সে বুঝতে পারছে ডাক্তার পুরোপুরি ভেঙে গেছে।
মনে মনে কেএস খানের প্রশংসা না করে পারল না সে। কোন সত্যটা জানতে চান? মুস্কান জুবেরি চাকরিটা ছাড়লো কেন? একটু চুপ থেকে ডাক্তার বললেন, ও কেন চাকরিটা ছেড়েছে সেটা এক কথায় বলা যাবে না, একটু ব্যাখ্যা করতে হবে ব্যাপারটা। করেন, কোনো সমস্যা নেই, অভয় দিল মিস্টার খান। আপনারা হয়তো জানেন না মুস্কান সপরিবারে আমেরিকায় থাকতো, ওখান থেকেই পড়াশোনা কমপ্লিট করেছে। আগ্রহ ভরে চেয়ে রইল কেএস খান। 5-6 বছর আগে আমেরিকা থেকে আমাদের হাসপাতালে এক ডাক্তার এসে জয়েন করে। ওই ডাক্তার মুস্কানকে চিনত। ওরা পড়াশোনা করেছে একই মেডিকেল কলেজে। মুস্কানের কয়েক বছরের জুনিয়র সে। ডাক্তার একটু থেমে কথাটা গুছিয়ে নিলেন। ওই জয়েন করার পর মুস্কানের ব্যাপারে খুবই অদ্ভুত আর গা শিউরে ওঠার মতো একটি কথা ভেসে বেড়াতে লাগলো। হাসপাতালের ম্যানেজমেন্ট অবশেষে এ নিয়ে আমার সাথে কথা বলল। আমি মুস্কানকে আমেরিকায় থাকতেই চিনি আর সবকিছু জানি। অবাক হলো কেএস খান। কইতেছেন নাকি আপনি? ডাক্তার চোখ মেরে রইলেন। কিন্তু কথাটা কি আসিল? মিস্টার খান উজ্জীব হয়ে উঠল। ফাইনাল ইয়ারে মুস্কান তার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে সাউথ আমেরিকায় ট্যুরে গিয়ে মারাত্মক এক প্লেন ক্র্যাশের শিকার হয়েছিল। ওদের প্লেনটা ক্র্যাশ করে আন্দিজের দুর্গম এক পাহাড়ি অঞ্চলে। আন্দিজে? ঘটনাটা পত্রিকায় ফলাও করে প্রচার হয়েছে। ইনফ্যাক্ট ঘটনাটা নিয়ে অনেক প্রবন্ধ, বই, এমনকি সিনেমাও তৈরি হয়েছে। একটু থেমে আবার বললেন ভদ্রলোক, কিন্তু ও যেভাবে বেঁচেছে সেটা শুনলে যে কারোর গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিসেরা? একটু থেমে গুছিয়ে নিলেন ডাক্তার। শুধু নয়, ওই প্লেনের 100-র বেশি যাত্রীর মধ্যে মাত্র 18 জন বেঁচে গিয়েছিল। অবশেষে কয়েক মাস পর তাদেরকে উদ্ধার করা হয়। পুরো ব্যাপারটাকে আন্দিজের মিরাকেল বলে সবাই জানে। বিস্ময়কর একটি ঘটনা। ওরকম জায়গায় ওদের বেঁচে থাকার কথা নয়। তাইলে ওরা এতদিন বাঁচল কেমনে? কেএস খানের প্রশ্নে গম্ভীর হয়ে গেলেন ডাক্তার আসকার ইবনে সাইদ। মানুষ খেয়ে। ওরা মানুষের মাংস খেয়ে বেঁচেছিল। অ্যালবামটা কোলের উপর রেখে হতভম্ব হয়ে বসে আছেন ওরে সফা। এটা জানার পর তার মাথা রীতিমতো ভোবো করছে। সভ্য দুনিয়ার কিছু মানুষ দুর্গম অঞ্চলে আটকা পড়া মানুষের মাংস খেয়ে বেঁচেছিল 80 দিনের বেশি সময় ধরে। দে লিভড অন হিউম্যান ফ্লেশ। সে টের পাচ্ছে একটা অবশ করা ঘরের মধ্যে চলে যাচ্ছে যেন। তার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে এটা। কল্পনা করতেই সারা শরীর গলিয়ে উঠল। কেউ জানতো না আমরা অনেকে বেঁচেছিলাম, তাই উদ্ধার করতেও আসেনি, বলল মুস্কান। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম রেস্কিউ টিম এসে আমাদের উদ্ধার করবে। কিন্তু 5 দিন পরও কেউ এলো না। সফা অ্যালবামের দিকে তাকালো। পেপার ক্লিপিংসের ছড়াছড়ি। সবগুলোই আসল পত্রিকা থেকে কেটে লাগানো হয়েছে, কোনো ফটোকপি নয়। একটা ক্লিপিংসের দিকে চোখ গেল তার। বড় বড় বোল্ড অক্ষরে লেখা, গা শিউরে ওঠা হেডলাইন আর ধ্বংস হয়ে যাওয়া প্লেনের ছবি। সফা চোখ সরিয়ে নিল। আরেকটা ক্লিপিংসের দিকে তাকালো সে। ওটা বলছে মোট 102 জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় 65 জনের মতো। বাকি 37 জনের বেশিরভাগই মারাত্মক আহত ছিল। একদম সুস্থ কিংবা সামান্য আহত ছিল মাত্র 12 জন। 7000 মিটার উঁচু পাহাড়ের কোলে আমাদের বিমানটি আছড়ে পড়ে খুবই দুর্গম এলাকায়। বরফে ঢাকা উপত্যকা, প্রচণ্ড ঠান্ডা আর ঝোড়ো বাতাস। কোনো পানি নেই, খাবার নেই, গাছপালাও নেই যে পাতা খেয়ে বেঁচে থাকা যাবে। কোনো জীবজন্তুরও দেখা পাইনি, ওগুলো শিকার করে ক্ষুধা মেটাতে পারবো। সফা আরেকটা পৃষ্ঠা উল্টাতে গিয়ে টের পেল তার হাত একটু কাঁপছে। ভয়ঙ্কর ঘটনার কথা শুনে হয়তো তার নার্ভ সিস্টেম ভরকে গেছে। কম্পিত হাতেই পৃষ্ঠা উল্টালো।
আরও কিছু ক্লিপিংস। আন্দিজের ম্যাপ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি বৃত্ত করে একে চিহ্ন করা। ভাঙাচোরা বিমানের ভেতরে বসে থাকা জীবিতদের ছবি। এই ছবিগুলো আমার ক্যামেরায় তোলা হয়েছিল, চালানো মুস্কান। তার মধ্যে এক ধরনের উদাস ভাব চলে এসেছে। যদি আমাদের মধ্যে একজনও জীবিত অবস্থায় সভ্য দুনিয়ায় ফিরে যেতে পারে তাহলে ছবিগুলো সবাই দেখতে পাবে, কিংবা আমাদের সবার মৃত্যুর পরও যদি কেউ এখানে এসে থাকে তাহলে ছবিগুলো আলোর মুখ দেখবে। এই উদ্দেশ্যে তুলেছিলাম। সফা দেখল একটা ছবিতে বাকিদের সাথে তরুণী মুস্কানও বসে আছে বিধ্বস্ত প্লেনের ভিতরে। ভারী সোয়েটারে তার শরীর আর মাথা ঢাকা থাকলেও মুখটা দেখে চিনতে অসুবিধা হলো না। প্লেনে থাকা কিছু খাবার আর পানি অল্প অল্প খেয়ে 5-6 দিন পার করলাম আমরা। এর মধ্যে আহত আরো 3 জন মারা গেল। ওরকম জায়গায় শুধুমাত্র ফার্স্ট এড দিয়ে ওদের বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। সফা মুখ তুলে তাকালো। মুস্কান জুবেরিকে ঝাপসা দেখল সে। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারল না। 1 সপ্তাহ পর আমরা যারা বেঁচেছিলাম তারা টের পেলাম খিদে কতটা ভয়ঙ্কর হতে পারে। না খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। সফা আরেকটি ক্লিপিংসের দিকে চোখ বুলালো। একই খবর, একই ছবি, তবে ভিন্ন ভিন্ন পত্রিকার। খিদের কাছে সব পরাজিত হয়। সবার আগে পরাজিত হয় স্বাদ, রুচি, তারপর যুক্তি, বুদ্ধি, সভ্যতা, মানবিকতা। মুস্কানের কথা শুনে মুখ তুলে তাকালো নূরে সফা। আমাদের মধ্যে নরম্যান নামের এক যুবক ছিল। প্রথমে ওই প্রস্তাবটা করল মৃত যাত্রীদের মাংসকে বেঁচে থাকতে পারি আমরা। প্রচণ্ড শীত আর বরফের মধ্যে থাকার কারণে লাশগুলো পচে যায়নি। সফা টের পেল তার পেটটা গুলিয়ে উঠছে। মৃত মানুষের মাংস। দৃশ্যটা ভাবতেও কষ্ট হলো। প্রথমে অবশ্য আমরা কেউ রাজি হয়নি, কিন্তু আরো 3 দিন অভুক্ত থাকার পর কথা বলা থামিয়ে দিল মুস্কান। আগেই বলেছি, খিদের কাছে সবকিছুই হেরে যায়। ক্রমশ তার সামনে বসে থাকা মুস্কান চুবেরি আরো বেশি ঝাপসা হয়ে যাচ্ছে, যেন এক মায়াবী তার জাল ছড়িয়ে দিয়েছে। চারপাশে এক ধরনের কুয়াশা। মাথাটা ঝিমঝিম করছে আগের চেয়েও বেশি। যাত্রীদের মধ্যে একজন ডাক্তার ছিল, কিন্তু সে ছিল মারাত্মক আহত। তাই ওরা সবাই সদ্য মেডিকেল থেকে বের হওয়া আমাকেই বলল মৃত মানুষগুলোর কোন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার উপযোগী আর পুষ্টিও যোগাবে বেশি। একটু থামল মুস্কান। দিনের পর দিন আমরা মৃতদের খেয়ে বেঁচে রইলাম। অপেক্ষা করতে লাগলাম উদ্ধার পাবার জন্য। যদিও ততদিনে অনেকে হাল ছেড়ে দিয়েছিল, বাঁচার আশা কেউই করছিল না। আরেকটা ক্লিপিংস আর ছবির দিকে তাকালো সফা। ভগ্নপ্রায় প্লেনের ভেতরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বেঁচে থাকা কিছু মানব সন্তান। তাদের প্রত্যেকের চেহারা বিধ্বস্ত, শরীর দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতোই। এভাবে 1 মাস চলে গেল, কিন্তু কেউ এলো না আমাদের উদ্ধার করতে। সফা আরেকটা পৃষ্ঠা উল্টালো কম্পিত হাতে। লাশগুলো কেটে খাওয়ার উপযোগী অংশগুলো আমরা বরফের ভেতর ঢুকিয়ে রাখতাম সংরক্ষণ করার জন্য। প্লেনের ভেতরে পাওয়া ম্যাচ বক্স থেকে আগুন জ্বালিয়ে এটা ওটা পুড়িয়ে বরফ গলিয়ে খাবার পানি তৈরি করে নিতাম। কিন্তু কোনো কিছুই যথেষ্ট ছিল না। ক্রমশ বনের পশুর মতো হয়ে যাচ্ছিলাম আমরা। অভুক্ত পশু, হিংস্র আর অসভ্য। শুধু বেঁচে থাকাটাই যেন একমাত্র লক্ষ্য। আর কোনো উদ্দেশ্য নেই আমাদের সামনে। পেপার ক্লিপিংস থেকে চোখ সরিয়ে মুস্কানের দিকে তাকিয়ে রইল নূরে সফা। তার মুখে কোনো রা নেই,
কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। চোখের সামনে মুস্কানের অবয়বটি কুয়াশায় মিলিয়ে যাচ্ছে, ত্বরান্বিত হচ্ছে। তার কথাগুলো যেন বহুদূর থেকে ভেসে আসছে গুঞ্জনের মতো। আহত রোগাগ্রস্ত মানুষগুলো টিকে থাকার অনেক চেষ্টা করেও একে একে ঢলে পড়ে মৃত্যুর কোলে। তারা হয়ে উঠল আমাদের আহার। সফার বমি বমি ভাব হলো। এভাবে 2 মাস চলে গেল, কিন্তু উদ্ধারের কোনো চিহ্ন দেখতে পেলাম না। এবার প্রায় সবাই আশা ছেড়ে দিল। 3 জন সাহসী যুবক চেষ্টা করলো পাহাড় থেকে নিচে নামার। আমরা বাধা দিলাম, কিন্তু তারা ছিল বেপরোয়া, কারো কথা শুনল না। একটু থামলো মুস্কান জুবেরি। ওদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত ভুল পথে গিয়ে মৃত্যুবরণ করেছে, কিংবা দুর্ঘটনায় পড়ে থাকবে হয়তো। এসব কথা আর শুনতে চাইছে না নূরে সফা, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। শেষ দিকে প্রায় 2 সপ্তাহ আমরা কেউ ঘুমাতে পারিনি। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ডিবির জাদ্রিল ইনভেস্টিগেটর। তার সেই দৃষ্টি ঢুলুঢুলু। খাবার উপযোগী লাশ ফুরিয়ে গিয়েছিল। যারা বেঁচেছিলাম তারা মনে মনে আশা করতাম কেউ হয়তো এমন কঠিন পরিস্থিতি সহ্য করতে না পেরে মরে যাবে, আর আমরা। সফার বমি বমি ভাবটা আবারও ফিরে এলো। কিন্তু জানেন, কেউ আর মরছিল না। দীর্ঘশ্বাস ফেলল মুস্কান। 2 মাসেরও বেশি সময় ধরে কঠিন পরিস্থিতিতে লড়াই করে আমরা হয়তো টিকে থাকার অসামান্য ক্ষমতা অর্জন করে ফেলেছিলাম। কোনো কিছুই আর আমাদের পরাজিত করতে পারছিল না। সফা আরেকটি পৃষ্ঠা উল্টালো। আরো 5 দিন কোনো কিছু না খেয়ে কাটিয়ে দিলাম। খিদে আমাদেরকে অসভ্যতার চরম অবস্থায় নিয়ে গেল। এক রাতে আমাদের মধ্যে একজন অন্যজনকে হত্যা করে ফেলল। স্থির চোখে চেয়ে রইল সফা। আমরা সবাই বুঝতে পারলাম, কিন্তু এ নিয়ে আমরা কিছুই বললাম না। আমরা সবাই বুঝতে পারলাম, কিন্তু এ নিয়ে কেউ কিছু বললাম না। আরো কয়েকটা দিনের আহার তো হলো। একটু থেমে উদাস হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো মুস্কান। ওই ঘটনার পর আমরা কেউ রাতে ঘুমাতাম না, কেউ কাউকে বিশ্বাস করতাম না। সবাই সতর্ক থাকতাম। সবাই জানতাম এরপর কি হতে চলছে। এবার সফার দিকে তাকালো মুস্কান। এক দল আরেক দলকে মেরে ফেলবে, নিজেদের আহার বানাবে। নূরে সফা মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল মুস্কান। না না, থাক, আপনাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিচ্ছি। একটু থেমে গভীর করে নিঃশ্বাস নিল আবার। আমরা সবাই উদ্ধারের আশা ছেড়ে দিয়ে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়লাম। সবাইকে সন্দেহ করতে লাগলাম যে কেউ যে কাউকে খুন করে খেয়ে ফেলতে পারে। বরফে ঢাকা উপত্যকায় মাটি থেকে 7,000 মিটার উপরে পশুর মতো বেঁচে রইলাম আমরা কয়েকজন মানুষ। সফা আরেকটা পৃষ্ঠা উল্টালো। কিছু পেপার ক্লিপিংসের সাথে ছবিও আছে, কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছে না। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। অবশেষে একদিন সকালে হুট করে একটা হেলিকপ্টার দেখতে পেলাম আকাশে। সফা চোখ দুটো পিটপিট করে দেখার চেষ্টা করল। একদল উদ্ধার পাওয়া মানুষের ছবি ভেসে উঠল তার সামনে। শেষ পর্যন্ত আমাদের 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। কেএসকে চুপ মেরে আছে। ডাক্তার আসকার ইবনে সাইদও কিছু বলছে না। জাওয়াদ নিজের সিটে এপাশ ওপাশ করছে বলে খেচ খেচ শব্দ হচ্ছে পেছন থেকে।
সেই শব্দটাই সুকঠিন নীরবতাকে জমাট বাঁধতে দিচ্ছে না। বুঝতেই পারছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ডাক্তার। মানুষের মাংস খেয়ে বেঁচে যাওয়াদের ব্যাপারে সমাজের আশেপাশের মানুষ কেমন আচরণ করে। কেএসকে মাথা নেড়ে সায় দিল। বেঁচে যাওয়াদের মধ্যে একমাত্র মুস্কানই ছিল এশিয়ান এবং মুসলিম। চশমাটা খুলে পরিষ্কার করতে লাগলো ডাক্তার। তার অবস্থা হয়েছিল খুবই শোচনীয়। নিজের পরিবার থেকেও সে বিরূপ মনোভাবের শিকার হয়। খুব দ্রুতই তার জীবনটা অসহনীয় হয়ে ওঠে। চুপ মেরে রইল কেএসকে। সেই ব্যাপারটা বুঝতে পারছে। যেখানে আমাদের দেশে একজন ধর্ষিতাকেই সব অপমান আর গঞ্জনা সইতে হয়, সেখানে মানুষের মাংস খাওয়া একজনের সাথে কি আচরণ করা হবে সেটা অনুমেয়। আমেরিকায় থাকলেও নিজের কমিউনিটিতে কঠিন অবস্থায় পড়তে হয়েছে মুস্কানকে। একদম স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা আর সম্ভব হয়নি। এই কথাটা আমাদের হাসপাতালে জানাজানি হয়ে গেলে ভীষণ সমস্যা হবে। রেপুটেশনের ব্যাপার বুঝতে পারছেন। ডাক্তারের কথায় মাথা নেড়ে সায় দিল কেএস খান। তাই আমি মুস্কানকে একটা অফার দিলাম। ডাক্তার একটু কেসে নিলেন। হাসপাতালের চাকরিটা সে ছেড়ে দিয়ে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে। পর্দার আড়াল থেকে কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু মুস্কান এই প্রস্তাবে রাজি হয়। সে চাকরি ছেড়ে দেয়। তখন কি উনি মিস্টার জুবেরিকে বিয়ে করেছেন? এই প্রথম জাওয়াত কোনো প্রশ্ন করল। মাথা নেড়ে সায় দিলেন ডাক্তার। এই ঘটনার মাসখানেক আগেই ওদের বিয়েটা হয়। কথাটা শোনার পর অনেকক্ষণ চুপ মেরে রইল কেএসকে। এরকম অভাবনীয় ঘটনা শুনতে হবে সেটা ঘুণাক্ষরেও ভাবেনি। আন্দিজের এই প্ল্যান্টেশনের উপরে দুটো বই আছে। একটা সিনেমা বানানো হয়েছে। সিনেমাটা না দেখলেও বই পড়েছে অনেক আগে। খুবই লোমহর্ষক কাহিনী। বইটা পড়ার পর প্রায় মাসখানেক সে কোনো ধরনের মাংস খেতে পারেনি। মাংস দেখলে তার মনে হতো নরম মাংসের কথা। একদল বিপন্ন মানুষ লাশ কেটে খাচ্ছে। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় খোদাদাদ শাহবাজ খান নড়ে চড়ে বসল। আর ডাক্তার, এই ঘটনার উপরে আমি 2টা বই পড়ছি। ওইখানে তো মুস্কান নামের কোনো ক্যারেক্টারের কথা লেখা নেই। কথাটা শুনে সফর সহকারী জাওয়াত গোল গোল চোখে চেয়ে রইল। তবে ডাক্তার আসকার ইবনে সাইদ গভীর করে নিঃশ্বাস নিয়ে বললেন, মুস্কানের অনুরোধে বই দুটোর লেখক তার নাম ব্যবহার করেনি। তার চরিত্রটি অন্য নামে আছে বইয়ে। কেএস খান চুপ মেরে গেল। মুস্কান জানতো এটা জানাজানি হলে সামাজিকভাবে কিরকম সমস্যায় পড়তে পারে। দীর্ঘ নিঃশ্বাস বের হলো ডাক্তারের ভেতর থেকে। বই লেখার অনেক আগে সে তার নিজের কমিউনিটি আর পরিবারের কাছ থেকে বিরূপ আচরণের শিকার হয়েছিল। ওদের কাছে এটা লুকানো যায়নি। এই কারণে মুস্কান হয়তো আমেরিকায় আর থাকে নাই। অস্ফুট স্বরে বলল কেএস খান। ও বুঝতে পেরেছিল বইতে ওর কথা লেখা হলে শুধু আমেরিকায় নয়, পৃথিবীর সবখানে বিরূপ আচরণের শিকার হবে। মাথা নেড়ে সায় দিল ডিবির সাবেক কর্মকর্তা। ঘটনা আসলে প্যাথেটিক। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। অনেক রাত হয়েছে, আমি আবার আর্লি রাইজার। সম্বিত ফিরে পেয়ে ডাক্তারের দিকে মুখ তুলে তাকালো কেএসকে। হাত ঘড়িতে হাত রেখে বললেন তিনি, একটু স্টাডি করে ঘুমাতে যাব। আপনাদের যদি আর কিছু জানবার না থাকে তাহলে। মাথা নেড়ে সায় দিল কেএস খান। জাওয়াতকে ইশারা করে নিচে উঠে দাঁড়ালো। সরি ডাক্তার, আমরা আর আপনার সময় নষ্ট করুন না। কথাটা বলেই হাত বাড়িয়ে দিল সে। ডাক্তার আসকার ইবনে সাইদ উঠে দাঁড়িয়ে কেএসকের বাড়িয়ে দেয়া হাতটা ধরে সৌজন্যমূলক মাপা হাসি দিলেন। থ্যাঙ্কস ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম। ডাক্তার আর কিছু না বললে জাওয়াতকে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো সে।
অ্যাপার্টমেন্টের বাইরে লিফটের সামনে এসে হাই তুলল। কি জানবার আসলাম আর কি জানলাম, অনেকটা বিড়বিড় করে বলল সাবেক ডিবির কর্মকর্তা। আমি কখনো ঘুণাক্ষরেও ভাবি নাই 72 এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনার লগে আমগর দেশের কেউ আসিল। হাফ ছাড়ল মিস্টার খান। শেক্সপিয়ার কইলাম অনেক আগে বুইলা গেছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। একদম খাঁটি কথা। জাওয়াত মাথা নেড়ে চাই দিল। কিন্তু স্যার, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কি? আপনি বলছেন আন্দিজের ঘটনাটা 1972 সালের। যদি তাই হয়ে থাকে তাহলে মুস্কান জবিরের বয়স এখন কত? কপালে ডান পাশটা চুলকে দ্রুত হিসাব করে ফেলল কেএসকে। 65, 65 না হলে 66। কিন্তু নূরে সফা স্যার তো আমাকে বলেছেন মহিলা দেখতে যথেষ্ট স্মার্ট, অ্যাট্রাকটিভ, মানে খুব সুন্দরী। সাইটের পর কি কেউ এরকম থাকবার পারে না? মাথা দোলালো জাওয়াত। স্যার, আপনি বুঝতে পারছেন না। সফা স্যার বলেছেন সুন্দরপুরের এমপি ওই মহিলাকে বিয়ে করতে চাইছে। 66 বছরের কোনো মহিলাকে একজন এমপি কেন বিয়ে করতে চাইবে? কেএস খান আবারও গাল চুলকালো। একটু দ্বন্দ্বে পড়ে গেছে সে। এখন আমার মনে পড়েছে, সফা স্যার ফোনে আমাকে ডিটেল বলার সময় বলেছিলেন ওই মহিলার বয়স আনুমানিক 30 থেকে 35-এর মধ্যে হবে। চমকে উঠল মিস্টার খান। কইতাছোড়া কি? জি স্যার, জোর দিয়ে বলল ছেলেটা। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। মনে হইতেছে সফা একটা বিরাট বড় ভুল করে ফেলাইছে। বুকের কাছে দুহাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে মুস্কান জুবেরি। ডিবির যাত্রীর ইনভেস্টিগেটর যেন আক্ষরিক অর্থে হতবাক হয়ে আছে দীর্ঘ সময় ধরে। কোলের ওপরে পেপার ক্লিপিংসের অ্যালবামটা নিয়ে বসে আছে সে। কখনো মনোযোগ দিয়ে ছবি আর নিউজগুলো পড়ছে, কখনো মুখ তুলে তাকাচ্ছে, যেন ছবির একটি চরিত্রকে সামনাসামনি পেয়ে মিলিয়ে দেখার চেষ্টা করছে বারবার। এই ঘটনা তো ঢোক গেল নূরে সফা। মানে মাতালের মতো আচরণ শুরু করেছে সে। চোখ দুটো ডুলু ডুলু। কথাটা শেষ করতে পারল না। 1972 সালে, আস্তে করে বলল মুস্কান জুবেরি, তার ঠোঁটে দুর্বোধ্য হাসি। তখন কি আপনার জন্ম হয়েছিল? তারপর মাথা দোলালো সে। আমার তো মনে হচ্ছে না। সফা ফেল ফেল করে চেয়ে রইল মহিলার দিকে। আপনার কথা বলার ক্ষমতা বোধহয় লোপ পেয়ে গেছে। স্থির চোখে চেয়ে আবার হাসি দিল। মনে হয় না যোগ বিয়োগ করে বয়স বের করার মতো অবস্থাতে আপনি আছেন। সফা ঢোকিল। তার দৃষ্টি ঝাপসা নয়, পানিতে প্রতিফলিত হওয়া প্রতিবিম্বের মতো টলমল করছে চারপাশের দৃশ্যপট। সমস্যা নেই, আপনার সমস্ত প্রশ্নের জবাব আমি নিজ থেকে দিয়ে দিচ্ছি। ভালো করেই জানি আপনার মাথায় কোন কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সফা আবারও নির্বাক হয়ে চেয়ে রইল। তার মানে অনেক প্রশ্ন থাকলেও অজ্ঞাত এক কারণে কথা বলতে ইচ্ছা করছে না। উঠে দাঁড়ালো মুস্কান। সফার সামনে এসে ভালো করে তাকালো তার চোখের দিকে। ডাক্তার যেভাবে রোগীর চোখ পরীক্ষা করে ঠিক সেভাবে। মনে হলো সন্তুষ্ট হয়েছে। সফা টের পেল মহিলার গায়ের গন্ধ। সেই গন্ধ মোহনীয়, মাদকতাপূর্ণ, দুর্দমনীয়। জোরে জোরে নিঃশ্বাস নিল সে। আহ, মায়াবী কণ্ঠে বলে উঠল মুস্কান, মাথাটাকে এবার একটু বিশ্রাম দিন। কি দরকার যোগ বিয়োগের হিসাব করে? বললামই তো, আমি আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আপনাকে
কষ্ট করে কিছু বলতে হবে না, ভাবতেও হবে না। নুরে সফার মনে হলো সে বাস্তবের কোনো জগতে নেই, অপার্থিব এক জগতে অমর্ত্যের এক অপ্সরার মুখোমুখি বসে আছে। তখন আমার বয়স ছিল 25। লাস্ট সময়ে হাসি দিয়ে বলল মুস্কান, কি বিশেষ হচ্ছে না? সফার থুতনিটা আলতো করে ধরে তার চোখে চোখ রেখে কয়েক মুহূর্তে চেয়ে রইল। স্বপ্ন বলে মনে হচ্ছে? শুধুমাত্র মুখটা একটু হা করতে পারল সফা। আস্তে করে তার সেই ঠোঁটে তর্জনী দিয়ে স্পর্শ করল মুস্কান। আরো গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, যেন বোঝার চেষ্টা করছে ডিবির ইনভেস্টিগেটরের মাথায় কোন চিন্তাটা খেলা করছে এই মুহূর্তে। আমি কে? আমি কে? সফা নির্বাক হয়ে চেয়ে রইল কেবল। তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে চাও, তাই না? সফা ঠোঁটে আঙুল ছড়াল সে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এই নামটা নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই? কেন আমি এমন নাম দিলাম? সফার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। অন্যেরা তোমাকে এ সম্পর্কে কিছু বলেছে? মাথা তোলালো আপন মনে। ওসব একদম সত্যি না। মৃদু গোঙানি দিতে পারল নুরে সফা। আহা, তোমাকে কষ্ট করে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিচ্ছি। তারপর একটু থেমে আবার বলতে লাগলো সে, আমি আসলে রবীন্দ্রনাথের ভক্ত। সেই ছোটবেলা থেকে আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত, আমাকেও শিখিয়েছিল। ছায়ানটের প্রথম দিককার ছাত্র ছিলাম আমি। 1962-তে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর চোখ রাঙানি উপেক্ষা করে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপন করা হলো, সে ঐতিহাসিক অনুষ্ঠানে অনেকের সঙ্গে আমিও ছিলাম। তখন অবশ্য আমি অল্প বয়সী কিশোরী। সফার দিকে তাকালো সে। ঠিক এভাবে লক্ষ্মী ছেলের মতো বসে থাকো। কানের পাশ থেকে আবার চুল সরিয়ে নিল। এর পরপরই বাবার চাকরির কারণে আমরা সপরিবারে আমেরিকা চলে যাই। সেখানে গিয়ে আমরা মা মেয়ে রবীন্দ্র চর্চা অব্যাহত রেখেছিলাম। সকালের শুরু আর রাতে ঘুমাতে যাবার আগে রবীন্দ্রসঙ্গীত শোনা গাওয়া আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। একটু থেমে মুস্কান আবার বলল, তো কয়েক বছর আগে যখন সুন্দরপুরে রেস্টুরেন্ট দেব, তখন সেটার নাম নিয়ে খুব একটা ভাবিনি। রবীন্দ্রনাথের অজস্র কবিতা গান আমার মুখস্থ, তার গল্প উপন্যাসের অনেক চরিত্রই আমার প্রিয়। ওখান থেকে একটা বেছে নিতে কি আর এমন কঠিন কাজ? সফার দিকে তাকালো স্থির চোখে। সত্যি বলতে চারুলতা আর ঘরে বাইরে নাম দুটোই আমার প্রথম পছন্দ হলো, কিন্তু নাম দেওয়ার আগে একটা পাগলামি করে বসলাম। সফা বহু কষ্টে মুখ খুলতে পারল, কিন্তু জান্তব গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের করতে ব্যর্থ হলো আরেকবার। প্রচুর মজার মজার খাবার রান্না করলাম। রাতে ডাইনিং টেবিলে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে সেগুলো পরিবেশন করলাম সুন্দর করে। তারপর প্ল্যানচেট করে ডেকে আনতে চাইলাম আমার প্রিয় রবীন্দ্রনাথকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। কিন্তু উনি এলেন না। সত্যি সত্যি উদাস হয়ে গেল মুস্কান। কেন এলেন না জানো? সফার দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। বাঁকা হাসি দেখা গেল রহস্যময়ী ঠোঁটে। আমি ওনার সম্পর্কে এত কিছু জানতাম, আর এটা জানতাম না উনি খাওয়া দাওয়ার ব্যাপারে একদম অমনোযোগী ছিলেন। উনি মনে করতেন খাওয়া দাওয়া করার সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তার চেয়ে বড় কথা, আমার বানানো খাবারগুলো প্রায় সবই ছিল ননভেজ। মাথা দোলালো ডাক্তার মুস্কান। রবীন্দ্রনাথ মধ্যবয়সের পর ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলেন, তাই আমার মিনতি সত্ত্বেও উনি আর এলেন না। সেজন্য মনের দুঃখে এমন নাম দিয়েছি। কথাটা তো সত্যি, তাই না?
নির্বাক সফার দিকে তাকালো সে। তুমি কি বিরক্ত হচ্ছ? এসব গল্প শুনতে আর ভালো লাগছে না? কেঁপে মাথা ধরালো মুস্কান। ওহো, সরি সরি। এবার উঠে দাঁড়ালো মুস্কান। তুমি আসলে শুনতে চাও ওদের আমি কি করেছি, তাই না? মুস্কানকে একটু উদাস দেখালো। তাহলে মন দিয়ে শোনো। প্রথম জনকে আমি এখানে ডেকে আনিনি, ও নিজের আগ্রহে চলে এসেছিল। চমৎকার মানুষ ছিল। রবীন্দ্রনাথে খাওয়ার পর আমার সাথে দেখা করল, অনেক প্রশংসা করল। সুযোগ পেলেই কাউকে কিছু না বলে চলে আসতো এখানে। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল। একদিন এই যে এখানে ঘরের চারপাশে চোখ বোলালো সে। আমরা গল্প করছিলাম। পূর্ণিমা ছিল সেটা, বাইরের জ্যোৎস্না। ওর মধ্যে কি যে হলো, চোখ বন্ধ করে ফেলল মুস্কান। আমিও সাড়া দিয়ে দিলাম। একজন আর একজনকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। সফার দিকে কেমন করে তাকালো যেন মুস্কান। কিন্তু ওর নগ্ন শরীর, ওর গন্ধ আমাকে এলোমেলো করে দিল কয়েক মুহূর্তে। ওর সাথে মিলিত হবার আগ্রহ হারিয়ে ফেললাম। সফার সামনে একটু পায়চারি করল সে। ও প্রথমে অনেক বোঝানোর চেষ্টা করলো আমাকে, তারপর জোরাজোরি, এক পর্যায়ে জবরদস্তি করতে লাগলো। ভীষণ ক্ষেপে গেলাম আমি। ওর কোনো ধারণাই ছিল না আমি ওকে কি করতে পারি। ও আমাকে অন্য সব মেয়েদের মতো ভেবেছিল, দুর্বল, অসহায়। বাঁকা হাসি দিল সে। দিলাম ওর ঘাড়টা মোটকে। আধো অচেতনের মধ্যেই আটকে উঠল সফা। চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে। ও মরে যাবার পর ভাবলাম ওকে এভাবে অপচয় করাটা বোধ হয় ঠিক হবে না। তাই খেয়ে ফেললাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো নূরে সফা। অনেকদিন পর আরেকজন আমার প্রতি ঝুঁকল আবার। আমিও সুযোগ করে দিলাম, প্রশ্রয় দিলাম। কৌশলে এখানে এনে নিঃশব্দে হাসলো মুস্কান জুবিরি। বাতাসে ঘ্রাণ নিল সে। তবে শেষের দুজনকে পুরোপুরি কৌশল করে ডেকে এনেছিলাম এখানে। ওরা চারুলতাকে পাবার জন্য ঘরের বাইরে এসে হারিয়ে গেল চিরতরে। গভীর করে নিঃশ্বাস নিল। আর তুমি? সফার খুব কাছে মুখ নিয়ে এলো সে। তোমাকে আমি ডেকে আনিনি, তুমিও আমার টানে এখানে আসনি। তাই ঠিক করেছি তোমাকে আমি। একটা রিংটন বেজে উঠলে চমকে তাকালো মুস্কান। সোজা হয়ে দাঁড়ালো। সফা তার জ্যাকেটের খোলা জিপারের ভেতরে কোন রকমে কম্পিত হাতটা ঢুকিয়ে দিতে পারল। বুক পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আনতেই হাত থেকে সেটা পড়ে গেল মেঝের ভারী কার্পেটের উপরে। ফেলফেল করে চোখে সেদিকে চেয়ে রইল নূরে সফা। মুস্কান তাকালো ফোনের দিকে। ডিসপ্লেটা আলোকিত হয়ে আছে। কলার আইডি দেখতে পেয়ে নিচু হয়ে ফোনটা তুলে নিল। তার ঠোঁটে দেখা গেল মুচকি হাসি। কলটা রিসিভ করে স্পিকার অন করে দিল। ফোনটা চেপে ধরল ইনভেস্টিগেটরের ডান কানে। হ্যালো 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 নূরে সফা। উপাস থেকে উদ্বিগ্ন একটা কণ্ঠ শোনা গেল, কিন্তু টিভির তুখোর ইনভেস্টিগেটর কোনো জবাব দিতে পারল না। হ্যালো হ্যালো, আমার কথা শুনতেছেন? হ্যালো। একটা শব্দ বের হয়ে এলো সফার মুখ দিয়ে। তার জিভ ভারী হয়ে গেছে। কোনো কথা বলতে গেলে গোঙানি বের হচ্ছে এখন। বহু কষ্টে মাতালের মতো জড়ানো কণ্ঠে শুধু এটুকুই বলতে পারল। সফা,
সফা শুনেন, সফা সফা শুনেন, আপনি যে মুস্কানের কথা বলতেছেন সম্ভবত ওই মহিলা সেই মুস্কান না। হ্যালো সফা। নূরে সফা চোখ কুচকে তাকালো তার সামনে থাকা মুখটির দিকে। সেই মুখে দুর্বোধ্য হাসি, কিছুটা তাচ্ছিল্যের, কিছুটা অবজ্ঞার। সফার কান থেকে ফোনটা সরে নিল ডাক্তার মুস্কান। কলটা না কেটেই চেয়ারের পাশে কফি টেবিলের উপরে রেখে দিল সেটা। ফোন থেকে উদ্বিগ্ন কণ্ঠটা বেশ জোরে জোরে চেঁচাতে লাগলো, সফা সফা, আপনি ঠিক আছেন তো? সফা, ও নুরে সফা, আপনি ঠিক আছেন? হ্যালো হ্যালো। ডুলু ডুলু চোখে পাশ ফিরে ফোনের দিকে তাকালো ডিবির ইনভেস্টিগেটর, কিন্তু হাত বাড়িয়ে ফোনটা ধরার ক্ষমতা নেই তার। ফোনের দিকে অবিশ্বাসে চেয়ে আছে কেএস খান। কলটা এখনো কেটে দেওয়া হয়নি, কিন্তু সফার দিক থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। জাওয়াদ তার দিকে ঝুঁকে ডিসপ্লেটা দেখল। স্যার, কি হলো? তার কণ্ঠে আতঙ্ক। সফা তো কোনো রেসপন্স করতেছে না। চিন্তিত ভঙ্গিতে বলল কেএসকে। আর কোনো কথা না বলে ফোনটা জাওয়াদের হাতে দিয়ে দিল সাবেক ডিবির কর্মকর্তা। ছেলেটা কানে ফোন চেপে বলতে লাগলো, স্যার স্যার, আমি জাওয়াদ স্যার, হ্যালো। ফেলফেল চোখে ছেলেটা তাকালো কেএস খানের দিকে। কইলাম না কোনো রেসপন্স করতেছে না, অনেকটা বিড়বিড় করে বলল ক্রিমিনোলজি শিক্ষক। সফা স্যার কিছুই বলেনি? মাথা দোলালো কেএসকে। তাহলে ফোনটা কে রিসিভ করেছে? ছেলেটার দিকে তাকালো সাবেক ডিবির ইনভেস্টিগেটর। কলটা কাটছেন তো নাকি? ওহ সরি সরি স্যার। কলটা কেটে দিয়ে জানতে চাইল জাওয়াদ, এখন তাহলে কি করব আমরা? বুঝবার পারতাছি না, চিন্তিত ভঙ্গিতে বলল মিস্টার খান। তার মাথায় নানান আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। মনে হয় একবার একটু হুহা করলো, তারপর সুপ। ঘটনাটা কি? যেন সম্বিত ফিরে পেল কেএসকে। তারপর ঝটপট বলতে লাগলো, তুমি তুমি সুন্দরবনের স্প্রে এখনই ফোন দাও। ওরা বলো সফার ব্যাপারে কিছু জানে কিনা, সফা কই আছে সেই ব্যাপারে খোঁজ নিতে বলো, জলদি করো জলদি। আর আমি একটু ডাক্তারের সাথে কথা কয়ে আসতেছি। কথাটা বলেই পেছনে ফিরে ডাক্তারের অ্যাপার্টমেন্টের দিকে পা বাড়ালো আবার। কলিং বেল বাজতেই ডাক্তার নিজে এসে দরজা খুলে দিলেন। কেএস খানকে দেখে অবাক হলেন ভদ্রলোক। আপনি? সরি সরি, একটা জরুরি দরকারে আপনাকে আবার ডিস্টার্ব করতে হইল। কি? বেশ রহস্য করে বলল মুস্কান জুবেরি। তুমিও কি ওই কেএসকের মতো মনে করো আমি অন্য কেউ? সফার মোবাইল ফোনের ডিসপ্লেতে কেএসকে নামটা সে দেখেছে, কিন্তু যাকে বলল সে চোখের পাতা খুলে রাখতেই বেগ পাচ্ছে এখন। মুখ দিয়ে শব্দ বের করতে গিয়ে আবারও জড়িয়ে গেল। সফার গালে আলতো করে টোকা দিয়ে লম্বা করে ঘ্রাণ নিল সে। এটা করার সময় দুটো চোখ কয়েক মুহূর্তের জন্য বন্ধ করে ফেলল। তোমাকে অপচয় করার কোনো ইচ্ছে নেই আমার। মুচকি হেসে আবার নিজের আসনে ফিরে গেল। সফার ডুলু ডুলু চোখে আতঙ্কের প্রচ্ছায়া দেখা যাচ্ছে এখন। ভয় পাচ্ছ? স্থির চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। হঠাৎ করেই গুনগুন করে গাইতে শুরু করলো মুস্কান। তোমায় কিছু দেব বলে যে আমার মন, নাইবা তোমার থাকলো প্রয়োজন। গানটা থামিয়ে গভীর করে নিঃশ্বাস নিল। তোমার শরীরের ঘ্রাণটা বেশ, খেতে দারুণ লাগবে। সফা কিছু বলার চেষ্টা করে বলতে পারল না। তর্জনী নাড়িয়ে মানা করল মুস্কান। না, আমি আমার কথা বলছি না। তারপর আবারও হাসি, আবারও রহস্যময় চাহনি। ওদের কিন্তু আমি একা খাইনি, রবীন্দ্রনাথে যারা খেতে আসে তারাও ওদের স্বাদ পায়। এমন অবস্থায় সফা আটকে উঠল কথাটা শুনে। আর তারা সবাই বেশ আয়েশ করেই ওদের খায়।
বিস্ফোরিত চোখে চেয়ে রইল ইনভেস্টিগেটর। সেও ওই রেস্টুরেন্টে খেয়েছে, আয়েশ করেই খেয়েছে। ওদের খেতে তোমার কেমন লেগেছে? সফার মনে হলো সে বমি করে দেবে। রাগে কাঁপতে লাগলো তার সারা শরীর। আতঙ্কের সাথে টের পেল বমিটা বোধহয় এবার আর আটকে রাখতে পারবে না। চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি এখন কথা বলতে পারবে না। হাত ঘড়িতে সময় দেখল। কিছুক্ষণ পর আমার কথাও শুনতে পাবে না তুমি। আর এতক্ষণ ধরে আমি যা বললাম সেসব কথা অন্য কাউকে শোনানোর সুযোগ তুমি পাবে না। তুমি আমার কথা বুঝতে পারছো? নূরে সফা জোর করে চোখের পাতা খুলে রাখার চেষ্টা করল। এইটা কেমনে সম্ভব? একটু আগে যেখানে বসেছিল ঠিক সেখানে আবার বসে আছে কেএসকে। ডাক্তার আসকার আগের চেয়ারেই বসে আছেন, তবে জাওয়াদ এখন ঘরে নেই। এইটা তো কোনো যুক্তি বুদ্ধিতে মিলানো যাইতেছে না। ডাক্তার আসকার মাথা নেড়ে সায় দিলেন। আপনি কেন? কেউ এটা বিশ্বাস করবে না, করতে পারবে না। আমেরিকা থেকে যে ডাক্তার এখানে জয়েন করেছিল তারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু ঘটনা সত্যি। আরেকবার বিস্মিত হলো কেএস খান। কি কারণে এমনটা হইতেছে তা কি আপনারা জানেন? মানে আপনি নিজেও তো একজন নামকরা ডাক্তার, আপনার তো আইডিয়া থাকার কথা। ডাক্তার আসকার ইবনে সাইদ গম্ভীর হয়ে গেলেন। তার মুখ থমথমে। এটা মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা খুব অসম্ভব। অন্তত আজকের দিন পর্যন্ত এটা অব্যাখ্যাতই বলতে পারেন। আপনি মুস্কানরে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেন নাই? আলতো করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। করেছিলাম। এরকম একটি বিস্ময়কর ঘটনা আমাকেও দারুণ কৌতূহলী করেছিল, কিন্তু মুস্কান আমাকে যেটা বলেছিল সেটা একেবারে অবিশ্বাস্য। দেরি না করে বলেন কি বলছিল আপনারে। আগেই বলেছি, আন্দিজের প্ল্যান ক্র্যাশের সময় ওরা মৃত সহযাত্রীদের লাশ খেত। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ওগুলোর কোন অংশ খাওয়ার উপযোগী সেটা বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল মুস্কানের উপরেই। একটু থেমে গেলেন ডাক্তার। কাকতালীয়ভাবে পরপর কয়েকদিন মানুষের শরীরে একটি নির্দিষ্ট অংশ খেয়েছিল ওরা। ওর ধারণা এর ফলে ওর এমন পরিবর্তন ঘটনাচক্রে আবিষ্কার করেছে সে। কেসকে কিছুই বুঝতে পারল না। ইট ডাজন্ট মেক সেন্স, বিড়বিড় করল সে। মাথা নেড়ে সায় দিলেন আসকার ইবনে সাইদ। ইট রিয়েলি ডাজন্ট মেক সেন্স এট অল। বাদ দেন, বাচ্চা মানুষের শরীরের কোন অংশটা খাইতো মুস্কান? কেসকের দিকে তাকালেন ডাক্তার। বুঝতে পারছেন ভদ্রলোকের আগ্রহের পারদ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। ও সেটা কখনো কাউকে বলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। সম্ভবত জীবনে কখনো কাউকে বলবেও না। মিস্টার খান স্থির দৃষ্টিতে চেয়ে রইল। এই সিক্রেটটা সে কি কারণে কারোর সাথে শেয়ার করে না আপনি বলতে পারবেন? কেসকে মাথা নেড়ে সায় দিল। একটা মারাত্মক বিশৃঙ্খলার জন্ম দিব। সভ্যতা আর সভ্য থাকবো না। মানুষ হয়ে যাবে অসভ্য। মানুষ হয়ে যাবে অসভ্য পশু, ঠিক যেমনটা ছিল আদিম যুগে। একটু থেমে আবার বলল, ঠিক আদিমও না, তার চেয়ে বরং বর্বর কইতে পারেন। একে অন্যের খাওয়ানোর জন্য। কেসকে আর বলতে পারল না। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। সবাই চিরযৌবন চায়। ডাক্তার আসকার ইবনে সাইদ চোখ বন্ধ করে ফেললেন। কতগুলো দৃশ্য ভেসে উঠল তার মনের পর্দায়। মৃত্যু ভয়ে কাতর একজন মানুষ তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছে নিজের গোপন ভীতিটার কথা জানালো একদিন। ক্রমশ বার্ধক্যের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মৃত্যুর হিমশীতল গহ্বরের দিকে। কিন্তু সে বাঁচতে চায় আরো অনেক বছর। এ পৃথিবী ছেড়ে চলে যেতে বড্ড ভয়। আজকাল মৃত্যু চিন্তা তাকে দিন রাত ব্যতিব্যস্ত করে রেখেছে।
সব শুনে মুস্কান পরম মমতায় বন্ধুর হাত দুটো ধরে সহমর্মিতা জানালো। এই পৃথিবীতে বন্ধু বলতে শুধু তুমি, সেই তুমি চলে গেলে যে বড্ড একা হয়ে যাব আমি। আলো আধারে একটি ডাইনিং রুম, বিশাল একটি টেবিল, দুজন মানুষ চুপচাপ খেয়ে যাচ্ছে। কেউ কিছু জানতে চাইছে না, কেউ কিছু বলছে না, যেন নীরবতার এক অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা। এরপর থেকে নির্জন জমিদার বাড়িটা হয়ে উঠল মৃত্যু ভয়ে পর্যদস্ত বৃদ্ধ মানুষটির নিয়মিত গন্তব্য, আর আলো আধারী ডাইনিং রুমটি তার গোপন তীর্থস্থান। অনেকক্ষণ পর চোখ খুললেন ডাক্তার। দেখতে পেলেন কেএস খান গভীর মনোযোগের সাথে তার দিকে চেয়ে আছে। সব মানুষ সবসময় চিরযমল লাভের আশায় মরিয়া। দৃঢ় কণ্ঠে বললেন তিনি, সভ্যতার শুরু থেকে সেই চেষ্টা করে আসছে। এখনও এ নিয়ে বিরাট গবেষণা করছে হাজার হাজার বিজ্ঞানী, কিন্তু তারা কেউই জানে না মানুষের শরীরের ভেতরেই লুকিয়ে আছে চিরযৌবন লাভের সেই অমৃত। কত বুদ্ধিকর দেখালো কেএস খানকে। ডিজাইনড বাই মাদার নেচার। গম্ভীর মুখে বললেন ডাক্তার, আর এমনভাবে এটা করা হয়েছে যৌবন দীর্ঘায়িত করতে চাইলে পুরো হিউম্যান রেসটাকেই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, একটা বিশৃঙ্খলার জন্ম দিবে। কয়েক মুহূর্ত চুপ থেকে আবার বললেন তিনি, মুস্কান এটা ভালো করে জানে। অবিশ্বাস্য শোনালেও কেসকে বোঝানোর চেষ্টা করল, মানুষের ভেতরেই জীবন রক্ষাকারী উপাদান রয়েছে, আর সেটা প্রমাণিত। বন মেরো ট্রান্সমিট থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি রক্ত অন্য মানুষের জীবন রক্ষা করে থাকে। হয়তো চিরযৌবন লাভের উপাদানও মানুষ নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে, কে জানে। ডাক্তার অনেকক্ষণ চুপ থেকে বলে উঠল কেএসকে। একটু চমকে তাকালেন আসকার ইবনে সাইদ। আন্দিজের পরও কি মুস্কান জুবেরি? কথাটা শেষ করতে না পারলেও সাবেক ইনভেস্টিগেটরের প্রশ্নটা কি বুঝতে পারলেন ডাক্তার আসকার ইবনে সাইদ। তাইলে কি ওই 5 জন মানুষরে? মাথা নিচু করে ফেলেন ভদ্রলোক। বাম হাত দিয়ে কপালটা আলতো করে ঘষতে লাগলেন তিনি। এটা আমি ঠিক জানি না, শুধু জানি মানুষের ওই বিশেষ প্রত্যঙ্গটির প্রতি ও এডিক্টেড হয়ে পড়েছে। এটা যে ওকে যৌবন ধরে রাখতে সাহায্য করেছে সেটা তো প্রমাণিত। অত্যন্ত মুস্কানের কোনো সন্দেহ নেই এতে। কেএস খানের কপালে ভাঁজ পড়ল। সভ্যতার ইতিহাসে এরকম ঘটনা প্রচুর আছে। ক্যানিবালিজম এক ধরনের বিকৃত নেশা, মানসিক সমস্যাও বটে। হয়তো এই কারণে কিছু অসভ্য জাতি ছাড়াও সভ্য জগতের অনেকেই সঙ্গোপনে এটা চর্চা করে থাকে। কদিন আগেও পাকিস্তানের 2 ভাইকে কবর থেকে লাশ তুলে রান্না করে খেয়ে ফেলার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 70-এর দশকে ঢাকার আজিমপুর কবরস্থানের নরমাংসভোজী জলিল বেশ আলোচনায় চলে এসেছিল। লাশের কলিজা খাওয়া ছিল তার নেশা। এরকম অনেক ঘটনার কথা সে জানে। প্রায় সব দেশেই আছে এমন কিছু মানুষ। আন্দিজে আটকা পড়ার সময় তারা সবাই যখন 2 মাসের মতো নরমাংস খেতে বাধ্য হয়েছিল, তখন কিন্তু মুস্কান এটা বুঝতে পারেনি। মানে চিরযৌবন লাভের কথা বলছি। ওই অঙ্গটি খাওয়ার পর দারুণ এনার্জি পেয়েছিল সে। প্রচন্ড শীত আর কষ্টের মধ্যে তাকে এক ধরনের প্রশান্তি দিয়েছিল। ও আমাকে বলেছে ওটা খাওয়ার পর নাকি তার নার্ভ খুব শক্ত হয়ে যায়। একটু থামলেন ডাক্তার। তবে উদ্ধার পাবার অনেক পরে সে আবিষ্কার করে তার মধ্যে একটা পরিবর্তনও ঘটে গেছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো কেএসকে। পরিবর্তনটা কিসের? পরিবর্তনটা হচ্ছে কোনো পরিবর্তন না হওয়া। আই সি। দীর্ঘ 40 বছরে তার মধ্যে যে পরিবর্তন হয়েছে
সেটা খুবই কম। বলতে পারেন তার বেলায় এটা খুবই ধীর গতিতে হয়েছে। 40টি বসন্তের পরিবর্তে মাত্র 7-8টি বসন্তের পরিবর্তন হয়েছে তার শরীরে। একটু থেমে আবার বললেন, যে ডাক্তার জয়েন করেছিল আমাদের হাসপাতালে সেও প্রথমে মুস্কানের পেছনে লাগলো এই সিক্রেটটা জানার জন্য। কিন্তু মুস্কান যখন কিচ্ছু জানালো না, তখন সে ক্ষিপ্ত হয়ে তার আন্দিজের ঘটনাটা বলে দিল হাসপাতালের কয়েকজনকে। সেই সাথে আরো বলতে লাগলো, মুস্কান এখনো সুযোগ পেলে মানুষের মাংস খায়, সে মানুষ খেকো। কেসকের মনে হলো আগামী কয়েক মাস কোনো মাংস খেতে পারবে না। ঠিক এমন সময় দরজায় নক হলো। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন ডাক্তার। জাওয়াদ আসছে মনে হয়, কথাটা বলে মিস্টার খান নিজে উঠে গেল দরজা খুলে দিতে। স্যার, ঘরে ঢুকেই উদ্বেগের সাথে বলল জাওয়াদ। সুন্দরপুরের এসপি বলল সফা স্যার নাকি ওই মহিলার বাড়িতে গেছেন। উনিও ফোন দিয়েছিলেন, কিন্তু ওনার কলটাও রিসিভ করা হয়নি। ওনাকে এক্ষুনি ফোর্স নিয়ে ওই বাড়িটাতে রেড দিতে বলেছি। হড়বড় করে বলে গেল নূরে সফার সহকারী। কেসকে পেছনে ফিরে তাকালো ডাক্তারের দিকে। ভদ্রলোক ব্রুকুজকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। আপনি না বললেন মুস্কানকে পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? মাথা দোলালো মিস্টার খান। আসলে সফা মুস্কানের বাড়িতে গেছে, মহিলা নিজেই ওরে ফোন করে ওখানে দেখা করতে কইছে। ওই বাড়িতে ঢোকার আগে সে আমারে ফোন দিয়ে এটাই জানাইছিল। ডাক্তার আর কিছু বলল না। তাকে যে ধোকা দিয়ে কথা আদায় করা হয়েছে সেটা ভালো মতো বুঝতে পারছেন এখন। আমার মনে হয় আপনারা এখানে সময় নষ্ট না করে ওই লোককে বাঁচানোর চেষ্টা করলে বেশি ভালো হয়। কেসকে টের পেল তার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। মুস্কান কোনোভাবেই ধরা দেবে না, মরে যাবে, তবুও না। উদ্বিগ্ন হয়ে উঠল কেসকে। হয় সে আপনার ওই লোককে মেরে ফেলবে, নয়তো সে নিজে মরবে। একটু আগে সুন্দরপুরের এসপি কল করেছিল সফার ফোনে। মুস্কান সেটা ধরেনি। পরপর 3বার চেষ্টা করেছে পুলিশের লোকটি। তার মানে সফার ব্যাপারে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে, সেটাই স্বাভাবিক। গভীর করে দম নিয়ে নিল সে। তার সামনে যে বসে আছে তাকে নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই, পুরোপুরি জ্ঞান হারাবার পথে আছে সে। একটু আগে কল থেকে পেপার ক্লিপিংসের অ্যালবামটা মেঝেতে পড়ে গেছে, এখন ফেলফেল করে চেয়ে আছে সেটার দিকে। সে দৃষ্টিতে শুধুই অসহায়ত্ব। তাকে যে ড্রাগস দেওয়া হয়েছে সেটা কাজ করে পা থেকে, তারপর আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে। অবশ হতে থাকে হাত, মুখ, শেষে পুরোপুরি অচেতন। ক্লিপিংসের অ্যালবামের পাতার 2 কোণে মাখিয়ে রেখেছিল সে। খুবই শক্তিশালী ডোজের একটি ড্রাগ। আঙুল থেকে সামান্য পরিমাণও যদি জিভে লেগে যায় তবে কাজ হয়ে যাবে। আজ বিকেলের দিকে খুব দ্রুত সে বুঝতে পেরেছিল ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। যে এসপি তার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে, সে তার ফোন ধরছে না। যে এমপি উদ্গ্রীব হয়ে ঢাকা থেকে বারবার ছুটে আসে তার সান্নিধ্য পাবার আশায়, তাকে পাবার জন্য হুমকি ধামকি পর্যন্ত দিতে পারে, সেও হাত পা গুটিয়ে ফেলেছে আচমকা। এদিকে বিকেলের শেষের দিকে সার্ভিলেন্স ক্যামেরায় দেখেছে তার বাড়ির সামনে এসে নজর রাখতে শুরু করেছে 2 জন মানুষ। গত কয়েকদিনের ঘটনা আর এইসব এক করে খুব দ্রুত সে বুঝতে পেরে যায় কি ঘটতে চলছে। সে ভাবেনি ঢাকা থেকে কোনো পুলিশ এসে তার পেছনে লেগেছে। যদি বুঝতে পারত তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখত। যা হোক, সন্ধান আমার আগে বুঝে যায় খুব দ্রুতই ধরা পড়তে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়াটাও সম্ভব নয়। আবার পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার পরটা সে নিজেই কয়েক মাস আগে বন্ধ করে দিয়েছে কুমির চাষ করে। সে জানে না তার ব্যাপারে পুলিশ কতদূর জানতে পেরেছে, কিভাবে জানতে পেরেছে।
এখন সবটাই পরিষ্কার তার কাছে। অনেক কষ্টে শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই দুর্গতুল্য বাড়িতে অনেক কিছু আছে যেগুলো অন্য কারোর হাতে পড়ার আগেই ধ্বংস করে ফেলতে হবে। এটা খুবই জরুরি। মুস্কান এও বুঝতে পারছে যা করার খুব দ্রুত করতে হবে। ঘরের এক কোণে রাখা মনিটরটা চালু করে দিল সে। 6টি উইন্ডো ভেসে উঠল পর্দায়। সবগুলো উইন্ডোতে এই বাড়ির সার্ভিলেন্স ক্যামেরাগুলো ফিট দেখা যাচ্ছে। রিমোটের চেয়ে সামান্য বড় একটা জয়স্টিক হাতে তুলে নিল, বাইরের মেইন গেটের উপরে যে ক্যামেরাটি আছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য। মেইন গেটের বাইরে সাদা পোশাকের দুজন লোককে দেখতে পেল সে। দুজনই সিগারেট ফুঁকছে গেটের ওপাশে দাঁড়িয়ে। আর গেটের ভেতরে এক পাশে ছোট্ট একটা টুলের উপর বসে আছে দারোয়ান ইয়াকুব। দরজা দিয়ে কেউ ঢুকছে টের পেয়ে সেদিকে তাকালো মুস্কান। গোরখোদক ফালু দাঁড়িয়ে আছে সেখানে। নূরে সফা এখনো পুরোপুরি অচেতন হয়ে যায়নি। সে হয়তো হাত পা নাড়াতে পারছে না, মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না, কিন্তু সবই দেখতে পাচ্ছে। সম্ভবত ফালুকে ঘরে ঢুকতে দেখে সে আতঙ্কিত হয়ে উঠল। আধো অচেতনে থেকেও আতঙ্ক গ্রাস করল তাকে। একটু আগে এসপি ফোন করার পরপরই ইন্টারকমটা তুলে রাতকানা মেয়েটিকে বলেছিল সে যেন তার ভাইকে এক্ষুনি উপরতলায় পাঠিয়ে দেয়। কথাটা শুনে সাফিনা ভেবাচেকা খেয়ে গিয়েছিল। আমি জানি সে তোমার ঘরে লুকিয়ে আছে, বেশ জোর দিয়ে বলেছিল মুস্কান। দারোয়ান আর সাফিনার সাহায্যে সে যে এই বাড়িতে ঢুকেছে সেটাও সিসি ক্যামে দেখেছিল। তোমার ভাইয়ের ভালোর জন্য বলছি, ওকে উপরে পাঠিয়ে দাও। বাইরে পুলিশ আছে, ও পালাতে পারবে না। আমি ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। একথা বলেই ইন্টারকমের রিসিভারটা নামিয়ে রাখে মুস্কান। ফলে দরজার কাছে দাঁড়িয়ে আছে চুপচাপ। তোমার ঘটনা আমি শুনেছি, বলল মুস্কান। কয়েক পা এগিয়ে গেল সে। ওই ইনফরমারকে কেন মেরেছ? কাঁচো মাচো খেলো গোরখোদক। ওই বেড়া সব দেখে ফেলাইছে, যাই না গেছে। ব্রো কুচকে ফেলল মুস্কান। কি জেনে গেছে? গাল চুলকালো ফালু। আমি যে কঙ্কাল চুরি করে বেচতাম এটা যাই না গেছিল। মুস্কান চু বেরিয়ে আর কিছু বলল না। ওই গোরখোদক ছেলেটাকে সুন্দরপুরের অনেক মানুষ মান্য করে, সমীহ করে। তাদের ধারণা ছেলেটার মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা বলে কেউ মারা যাবার আগেই সে বোঝা যায়, আগাম কবর করে রাখে। এই কথাটা যখন প্রথম শুনল ফালুর সৎ বোন সাফিনার কাছ থেকে, তখন মনে মনে খুব হেসেছিল। সে জানত ফালুর এরকম কোনো ক্ষমতা নেই, তবে নিশ্চয়ই কোনো গোমর আছে। সব মানুষেরই তা থাকে। এখন দেখছে সুন্দরপুরের কামেল গোরখোদক আসলে নরকঙ্কাল চুরি করে বিক্রি করে। যা হোক, বাড়ির বাইরে পুলিশ আছে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে। মুস্কানের কথা শুনে ঢোক দিল গোরখাদক। তবে আমি তোমাকে পালাতে সাহায্য করব যদি আমার কথা মতো কাজ করো। বলেন বলেন ম্যাডাম, বলেন কি করা লাগবে। জমিদার বাড়ির সামনে সাদা পোশাকের যে দুজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল, তারা গেটের সামনে এসে জোরে জোরে আঘাত করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। একটু আগে তাদেরকে থানা থেকে ফোন করে জানানো হয় ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ার জন্য। নুরুসফা নামে ডিবির যে ইনভেস্টিগেটর ওখানে ঢুকেছে সে নাকি ভীষণ বিপদে পড়েছে। তাকে ফোন করলেও ফোন ধরছে না, ধরলেও কোনো রকম সাড়া শব্দ করছে না। তাদেরকে আরো বলা হয়েছে থানা থেকে ইতিমধ্যেই একটি টিম রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে চলে আসবে। ওই শুয়ারের বাচ্চা, ওই গেট কল কইতাছি। তাদের মধ্যে লম্বা করে যে লোকটা আছে সে চেঁচিয়ে উঠল। আচার আচরণে সে সবসময় আগ্রাসী। ওই মাদার চোদ, গেট খুলবি নাকি ভাঙ্গে দিমু। তারপরও কোনো সারা শব্দ পাওয়া গেল না। সঙ্গীর দিকে তাকালো সে।
আমি কি দেয়াল টপকায় ভিতরে ঢুকবো? মাথা চুলকালো সে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল চলে আসবে। তাদের জন্য অপেক্ষা না করে ভেতরে ঢোকাটা কি ঠিক হবে কিনা বুঝতে পারছে না। ফোর্স তো চলে আসবো, তারপর যা করার করণ যাইব, কি কও? অন্য সঙ্গীটি কাত তুলল কেবল। হা, তাই করো, তাই করো। এমন সময় ও পাশ থেকে খুটখুট শব্দে শুনতে পেয়ে তারা দুজনই সতর্ক হয়ে উঠল। ওই দারোয়ান মনে হয় গেটের পেছনেই আছে, আগ্রাসী পুলিশ বলল তার সঙ্গীকে। ওই শুয়ারের বাচ্চা, ওই শুয়ারের বাচ্চা, ওই আমরা পুলিশ, গেট খোল কইতাছি। তারপরও কোনো সারা শব্দ না দিয়ে জোরে জোরে লাথি মারল গেটে। এমন সময় তার কাঁধে সঙ্গীর হাত পড়তেই লাথি মারা থামিয়ে দিল। ফোর্স আসতেছে, ফোর্স আসতেছে, অন্যজন বলল তাকে। এবার মাটির রাস্তা দিয়ে গাড়ি চলার শব্দ শুনতে পেল তারা। গাড়িগুলো আসার অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়ে রইল দুজন। একটা নয়, দুটো গাড়ি এগিয়ে আসছে জমিদার বাড়ির দিকে। হেডলাইটের আলোয় আলোকিত হয়ে উঠল মেইন গেটের সামনের অংশটি। প্রথমে একটা জিপ এসে থামলো গেটের সামনে। সুন্দরপুর থানার ওসি, এসআই আনোয়ার সহ আরো 3 জন কনস্টেবল নেমে এলো সেটা থেকে। তাদের সিলট দিয়ে কিছু বলতে যাবে অমনি আরেকটি জিপ এসে থামলো। ওসি আর এসআই সেই গাড়ির সামনে ছুটে গেল সঙ্গে সঙ্গে। জিপ থেকে নেমে এলো এসপি মনোয়ার হোসেন। এখনো ভেতরে ঢোকেননি? ওসির উদ্দেশ্যে বলল এসপি। স্যার, আমি তো জাস্ট এলাম, ব্যাখ্যা করলো সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে 2 জন ডিউটিতে ছিল তারা কি করছিল? স্যার, মানে পেছন থেকে সামনে চলে এলো ডিউটিতে থাকা 2 জন সাদা পোশাকের পুলিশ। ভেতর থেকে গেট বন্ধ করে রাখছে, অনেক ধাক্কাইছে। আরে এত কথা বলছো কেন? গেটটা যেভাবে পারো খোলার ব্যবস্থা করো, চিৎকার করে বলল এসপি। পরিমরে করে ডিউটিতে থাকা 2 জন আবারও গেটের সামনে দৌড়ে গেল। ওসি পেছনে ফিরে তার সঙ্গে আসে 3 জন কনস্টেবলকে ইশারা করলো ওদের সঙ্গে যোগ দিতে। স্যার, গেটটা যদি খুলনা না দেয় তাহলে তো ভাঙ্গে ঢোকা লাগবে। মাথা নেড়ে সায় দিল এসপি। যা করার জলদি করেন, যান। ওসিও আর কোনো কথা না বলে গেটের কাছে চলে গেল। তার পেছনে পেছনে এসে আনোয়ার। ওই শোয়ারের বাচ্চা, ওই গেট খোল, গেট খোল। ডিউটিতে থাকা একজন হাঁক দিল। স্যার। পেছন ফিরে তাকালো সে। মনে হয় না ভেতর থেকে কেউ গেট খুলে দিব। তাহলে টপকায় ভেতরে ঢুকো, আমার সাথে আসো, ঝটপট করে বলল এসআই আনোয়ার। ডিউটিতে থাকা 2 জন পুলিশকে নিয়ে চলে গেল গেটের ডান পাশের দেয়ালের দিকে। ভেতর থেকে কিছু শোনা গেছে? এসপি বলে উঠল ওসির পেছনে এসে। না স্যার, পেছনে ফিরে বলল ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুরো বাড়ি শুনছান। ওরা আমার একটু পরপর জানাইছে সব। সোফা স্যার ভেতরে ঢোকার পর তেমন কিছু ঘটে নাই। এসপি চিন্তিত মুখে কিছু বলতে যাবে অমনি আগুন, আগুন বলে একটা চিৎকার হলো। তাদের কাছে দৌড়ে এলো আনোয়ার। স্যার, বাড়িটাতে স্যার আগুন লাগছে। কি? আতঙ্কিত কণ্ঠে বলল ওসি। জলদি তোমরা বাড়িতে ঢোকো, চিৎকার করে বলল এসপি মনোয়ার। এসআই আবারও দৌড়ে গেল দেয়ালের দিকে। এসপি আর ওসি কয়েক পা পেছনে যেতেই দেখতে পেল গেটের পেছন থেকে লালচে আলো আর ধোঁয়া উঠছে। সম্ভবত বাড়িটার দোতলায় আগুন লেগেছে। আর একটু পিছিয়ে যেতেই বুঝতে পারল তাদের আন্দাজ পুরোপুরি সঠিক। ঘটনাটা ওসি কথাটা শেষ করতে পারল না। তার আগেই বাড়ির ভেতর থেকে গগন বিদারী চিৎকার ভেসে উঠল। আর সেই কণ্ঠটা একজন নারীর।